সংস্কার কমিশনের কিছু সুপারিশে আপত্তি সিএসসি বললেন সুষ্ঠু ভোটের জন্য স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কমিশনকে। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। নির্বাচনে কারা অংশ নেবে তার রাজনৈতিক সিদ্ধান্ত বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। নিরপেক্ষতা নিয়ে সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান বিএনপি নেতা আমির খসরুর। বাংলাদেশের মানুষের সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে, কিন্তু তাদের মহাসচিবের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এখনো অনাস্থার কোনো পরিবেশ নেই, এবং উনি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছেন। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক 2 পুলিশ রিমান্ডে। এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। নরসিংদীতে আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 10। এলাকায় উত্তেজনা। নায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অসুস্থ থাকায় হাজির হননি আদালতে। অভিযোগ গঠনের পর আনুষ্ঠানিক বিচার শুরু। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের বরণে সড়কে হাজার হাজার উল্লসিত মানুষ। গাজা ও পশ্চিম তীরে উৎসবের আমেজ। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংসদীয় আসন পুনর্বিন্যাস এবং এনআইটি সংক্রান্ত কার্যক্রম অন্য কর্তৃপক্ষের হাতে থাকলে ইসির স্বাধীনতা খর্ব হবে। সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলেও তিনি জানিয়েছেন। সকালে সাংবাদিকদের সংগঠন আরএফইডি টক অনুষ্ঠানে আলোচনা শেষে সিসি বলেছেন, আগে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছিল, কারণ কি কি কাজ করতে হবে তা তাদের জানা ছিল, কিন্তু বর্তমান কমিশন বিভিন্ন জায়গায় আটকে আছে। যদি আইন ও বিধি ঠিক থাকে এই কমিশনও 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারত। সিসি নাসির উদ্দিন বললেন, আইন সংশোধন বা নতুন আইন করতে গেলে নির্বাচন প্রস্তুতিতে বাধা আসবে। নির্বাচনের 2 মাস আগেই শিডিউল ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। আর সেক্ষেত্রে আইন কানুন বিধিবিধানের কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি রাখতে হবে। স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। নির্বাচনের সময় নিরপেক্ষ ও সাহসী প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুরে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে মতবিনিময় সভা ছিল, আর এতে যোগ দিয়ে কমিশনার সানাউল্লাহ বলেছেন, প্রিজাইডিং অফিসাররা সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য সম্পূর্ণ ক্ষমতা পাবেন। তফসিল ঘোষণার সময় নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিয়েই নির্বাচন হবে, আর জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছর 1 জানুয়ারি থেকে নতুন ভোটাররা তালিকাভুক্ত হবেন, এমনটাও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত 3 দিন আগে একটি ইন্টারভিউতে পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছেন যে আমাদের তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়, এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। আসন্ন নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না তার রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পানি ভবনে জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন শেষে
তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। 18 কোটি মানুষের কেউ মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল, তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি। কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনার সভায় এমন মন্তব্য করেন তিনি। বললেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে, আর তেমনটা হলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। সংস্কারের জন্য বিএনপির আগে কেউ প্রস্তাব দেয়নি দাবি করে আমির খসরু বললেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা, আর সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে। জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র। জুলাই আগস্টের গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, আর এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাই বেশি। এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 2 সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন এসআই আব্দুল মালেক এবং কনস্টেবল মুকুল চৌকিদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। এর আগে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ আহমেদ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলনে পুলিশের গাড়ির নিচে পা চাপা পড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নই ভেঙে গেছে। তারপর আব্দুল্লাহ থেমে নেই, নিজেকে গড়ছেন দেশের জন্য, হতে চান ইঞ্জিনিয়ার। হাসপাতালের বিছানায় বসে লেখাপড়া করছেন, তার দরকার একজন শিক্ষকের, আর সেই প্রয়োজন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, আর ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী শাফিন বাবু। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু পুলিশের গাড়ি চাপায় খোঁড়া হয়ে গেছে আব্দুল্লাহ আহমেদের স্বপ্ন। এই কষ্ট সহ্য করা যে কতটা কঠিন তা বোঝা যায় আব্দুল্লাহকে দেখলে। আব্দুল্লাহ চেয়েছিলেন কাজ করবেন দেশের জন্য, যোগ দেবে সেনাবাহিনীতে। সে স্বপ্ন ছোঁয়ার প্রস্তুতি চলছিল বেশ ভালোভাবেই, কিন্তু গণ অভ্যুত্থানের একদম শেষ দিকে 4 আগস্ট ইসিবি চত্বরে পুলিশের গাড়ির চাপায় ডান পায়ে গুরুতর আঘাত পায় আব্দুল্লাহ, যার জেরে নিজেকে খুঁড়িয়ে চলতে হবে বাকিটা জীবন। তবুও নেই আফসোস, কেননা নিজের ইচ্ছে বিসর্জন দিতে হলো এখন দেখতে পাচ্ছে নতুন এক দেশ গড়ার স্বপ্ন। ছাত্রলীগের কয়েকজন স্টুডেন্টের উপর হামলা করে, তো স্টুডেন্টরা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে, তখন পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। তো আমি যখন দেখতেছি যে গাড়িটা পিছনে আসতেছে, আমি সত্যি গিয়ে পড়ে গেছি এবং পুলিশের গাড়িটা আমার পায়ের মধ্যে উঠে দেয়। নিটোর হাসপাতালের 41 নম্বর বেডে দীর্ঘ 6 মাস ধরে চিকিৎসাধীন আব্দুল্লাহ। এখান থেকেই নিচ্ছেন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। ভালো রেজাল্টের জন্য চান একজন শিক্ষক, যিনি হাসপাতালে গিয়েই পড়াবেন। সেজন্যই পোস্ট দিয়েছেন ফেসবুকে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আর্মি অফিসার হব, কিন্তু এটার পর তো আর পসিবল না। সো আপাতত ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব। আমার এইটার কারণে কোনো বোঝা হয়ে থাকুক বা কোনো গ্যাপ হয়ে থাকুক, আমি চাই যে পড়াশোনা চালিয়ে যেতে।
কারণ হচ্ছে পড়াশোনা ছাড়া হচ্ছে কোনো ওয়ে নেই। যেহেতু আমি 5-6 মাস ধরে কোনো কোচিং বা হচ্ছে কোনো প্রাইভেট পড়তে পারতেছি না, তো হচ্ছে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে হচ্ছে আমাকে টিউশনি করানোর জন্য কাউকে লাগবে, যে হচ্ছে আমাকে এখানে এসে পড়িয়ে দিয়ে যাবে বা হচ্ছে এখানে এসে টিউশনি দিয়ে যাবে। ছোটবেলা থেকেই ছেলের মনে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন বিলকিস আক্তার। গণ অভ্যুত্থানের উত্তাল সময়েও সে কথা বারবার ছেলেকে মনে করিয়ে দিতেন মা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে যে ওকে আর্মি অফিসার বানাবো, এবং আমাদের স্বপ্নটা ও লালন করছে। ও যখন দেখে যে ওর পা এরকম হয়ে গেছে, ও নাকি পা ধরে মানে পা টানতেছে, চিৎকার করে বলতেছে যে আমার পা কি হয়েছে, আমার পা কি হয়েছে, আমার পা কিচ্ছু হওয়া যাবে না, কেননা আমাকে আর্মি অফিসার হইতে হবে। ও যখন আন্দোলনে প্রথম যায় তখনও বলছি যে বাবা তুমি জানো আমাদের স্বপ্নটা কি, তুমি আর যাই হও তুমি কিন্তু আহত হও না, তুমি নিজেরে সেফ রেখো। ভাবতেছি যে না, ওর যেমন সুস্থটাও প্রয়োজন তেমন ভবিষ্যতের জন্য পড়াশোনাটাও প্রয়োজন। এই জন্য আমাদের আসলে একটা টিচার হলে এখানে ভালো হতো, যদি এখানে অন্তত 1 ঘন্টা সময় দিত। মন ভাঙলেও ছেলের নতুন যুদ্ধে সারথি হয়েছেন মা। বিশ্বাস করতে চান লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হবে আব্দুল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভীকে পৃথক 2টি হত্যা মামলায় 3 ও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালত এই রায় প্রদান করেন। এর আগে গেল 22 জানুয়ারি আদালতের সাবেক এই সংসদ সদস্যকে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণের পৃথক 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গেল 15 ডিসেম্বর রাতে সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে আটক করে ডিবি। পরে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 7 দিনের রিমান্ড চেয়েছিল, ওনাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত শুনানি অন্তে। তারপর চাঁদগাঁ থানার মামলা নম্বর 26/9/24, তাও 302 এবং অ্যালং উইথ দ্যাট এক্সপ্লোসিভ অ্যাক্ট আছে 3(1), ওখানেও রিমান্ড 5 দিনের রিমান্ড চেয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের গোপন লকারে কি আছে তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত ওই লকারটি আজ খোলা হবে। দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের একটি দল এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে পৌঁছেছেন এবং আলোচনা করছেন কর্মকর্তাদের সাথে। গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে এসকে সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দ করা হয়, আর সে সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার। দুদক থেকে বাংলাদেশ ব্যাংককে দেয়া চিঠিতে ওই লকারের সামগ্রী স্থানান্তর না করার অনুরোধ জানায়। 21 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এই বিষয়ে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি পাঠায়। বলা হয় বাংলাদেশ ব্যাংকের লকারে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী প্যাকেট সিলকালা যুক্ত অবস্থায় জমার তারিখ থেকে 20 বছর পর্যন্ত রাখা হয়। দুদক এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত 23 ডিসেম্বর মামলা করে এবং এসকে সুর চৌধুরীকে গ্রেফতার করা হয় 14 জানুয়ারি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে একজনের প্রাণ গেছে, অন্তত 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি এলাকায় এই ঘটনা। পুলিশ জানিয়েছে যুবলীগ নেতা ও বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান, তার সাথে বিরোধ চলছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের। এরই জেরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ঘটনায় আহতদের হাসপাতালে নেয়ার পর একজন মারা যান, যদিও ওসি দুজনের মৃত্যুর খবরই জানিয়েছিলেন। এই সংঘর্ষ ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব শীল হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করে এই মামলাটি করেন নিহতের বাবা। পুলিশ বলছে আটককৃত 3 জনের জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারেও একাধিক টিম কাজ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত তাকে কুপিয়ে গুলি চালিয়ে হত্যা করে। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট থাকলেও কাজের গতি কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় জানান 5 আগস্টের পর কারাগার থেকে পালানো 700 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে।
যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের আবারও আইনের আওতায় আনা হবে। জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের কারাগারে জরুরি সেবা কাজে নিয়োগ দেওয়া হবে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলেও দুদক জানিয়েছে। দুপুরে এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানায় দুদক। ওই বিবৃতিতে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেয়া তথ্য যথাযথ ছিল না এবং বিবৃতিতে দুদক আরও জানিয়েছে, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে 10 কাঠা প্লট আয়ত্ত করেন তিনি। আর সে কারণে তার অন্যান্যদের বিরুদ্ধে ইতিমধ্যেই দুদক একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল দি ল্যান্সেট। তাদের প্রতিবেদনে দুর্নীতির মাধ্যমে সাইমা ওয়াজেদের পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম সেসব ল্যান্সেটকে জানিয়েছেন। অভিযোগ রয়েছে, পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার করেছেন তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ, রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও তুলেছে দুদক। একই সাথে সংস্থাটি থেকে পুতুলকে অপসারণের ব্যাপারে WHO-কে চাপ প্রয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সংস্কার সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইইউর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যাম্বাসেডর। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইউরোপীয় জোটের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম, সেটি আরও মজবুত করার তাগিদ দেন। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সাথে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারিও ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। এ সময় তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সাথে তার আইনজীবী চার্জ শুনানি পেছানোরও আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন। একই সাথে তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেন। এর আগে গত 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড ও পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিনই আত্মসমর্পণ করে জামিন পান উর্মি। ডিসচার্জের পিটিশন দিবেন কিনা তারা সেটা বলেছেন দিবেন এবং সেই জন্য একটা সংক্ষিপ্ত তারিখ রেখেছেন। এই তারিখের মধ্যে যদি সেই আবেদন না দেওয়া হয় তাহলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। আর সেই তারিখ হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় আদালত এই আদেশ দিয়েছেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজও শুরু হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামির আইনজীবী জানিয়েছেন, অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে, তবে আদালত সেটি আমলে নেননি। এর আগে নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েও গত বছর 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। একই বছরের 18 এপ্রিল আদালত পিবিআইয়ের দেয়া
তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করে। পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাফারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর আমাদের সহকর্মী শামীম রেজা এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য। শামীম, এই আলোচনা কোন পর্যায়ে আছে, কি কি জানা গেছে একটু বিস্তারিত জানাবেন। টানা কয়েক বছর ধরেই আসলে ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে আসছিল। তবে এবারই প্রথম আসলে এই গুচ্ছ পদ্ধতি থেকে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় সরে যাওয়ার পরেই আসলে শিক্ষার্থীরা এ বিষয়ে বিভিন্ন দাবি নিয়ে আসলে তারা সড়কে এসেছেন এবং দীর্ঘদিন ধরে তারা সড়কে আন্দোলন করলেও সেখান থেকে তাদের নানাভাবে বারবার আশা দেওয়া হলেও সেই আশা পূরণ না হয় তারা এখন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে এসে অবস্থান নিয়েছেন। এই অবস্থান থেকে তারা বলছেন যে গুচ্ছ পদ্ধতি বাতিল হলে তাদের আসলে অর্থনৈতিক যে সংকটটা তৈরি হয়, তাদের অভিভাবকদের উপর যে প্রেশারটা তৈরি হয়, এছাড়াও একই দিনে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় আসলে তাদের পক্ষে অংশ নেওয়াটা কঠিন হয়ে যায়। এছাড়া এই সময় শিক্ষার্থীরাও যে বিভিন্নভাবে যে মানসিক চাপের মধ্যে থাকেন সেটা আরও বেড়ে যায়। তবে হাসনাত আব্দুল্লাহ যে আসলে বৈঠকে আসার যে বিষয়টা বলছেন, উনি আসলে এখনো এসে এখানে পৌঁছাননি। তবে এখানকার শিক্ষার্থীদের পৌঁছালে নিশ্চয়ই আলোচনা হবে, তখন আপনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ শামীম। জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বরাবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের পদযাত্রা। শাহবাগে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আর এ বিষয়ে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, শিক্ষকদের এই কর্মসূচির এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন একটু জানাবেন। এখনো শিক্ষকরা অবস্থান নিয়ে আছেন, কিন্তু তাদের ১৫ জন প্রতিনিধি যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ইতিমধ্যেই রওনা করেছেন পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। কিন্তু এর আগে প্রেস ক্লাব থেকে যখন তারা এই পদযাত্রা নিয়ে আসছেন স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে, শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ে, পুলিশ জলকামান নিক্ষেপ করে, লাঠিচার্জের ঘটনা ঘটে, বেশ কয়েকজন আহত হয় এবং হাসপাতালেও যেতে হয় তাদের চিকিৎসার জন্য। এরপর শাহবাগে অর্থাৎ এই চারুকলা অনুষদের ঠিক সামনের সড়কটায় অবস্থান নিয়ে আছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের শিক্ষকরা, যারা বলছেন ৬ দফা দাবি তাদের আদায় মানতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে স্টাডি রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা তারা চান। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের ব্যবস্থা করা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদান অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা নীতিমালা ২০২৫ অনুমোদন করা। টানা ৮ দিন ধরে, আজকে ৮ম দিন, যারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের শিক্ষকরা আন্দোলন অব্যাহত রেখেছিলেন বা শুরু করেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, এবং গতকাল রাতেই তারা আজকের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছিল, যার ফলশ্রুতিতে সকালেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল সংখ্যক শিক্ষকরা আসলে জড়ো হতে শুরু করেন এবং এরপর বলা চলে বেলা 12টা নাগাদ মূলত প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা করে। এরপর শাহবাগে আসার পর শাহবাগ সামনে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি উপেক্ষা করে এগোতে চাইছিল, তখনই পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং হতাহতের ঘটনা ঘটে, আহত হয় বেশ কয়েকজন মূলত। এবং এরপর পুলিশ এবং শিক্ষক প্রতিনিধি তাদের সমন্বিত চেষ্টায় এখন ঠিক খানিক আগেই বলা চলে এই মুহূর্তেই রওনা করেছেন বেশ কয়েকজন শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর। তারা বলছেন যে কোনো শর্তে বা যে কোনো ক্ষেত্রেই মূলত তারা তাদের দাবিটি আদায় করতে চান। এ কারণেই তারা সেখানে গিয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে যা আসবে সেই আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। অনেক ধন্যবাদ রবিন। ডানে মোড় বন্ধ করলেও ভোগান্তি কমেনি বিজয় সরণি মোড়ে। গেল কয়েকদিন ধরেই
ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তি এবং সংবাদের পরও বাইপাস ব্যবহার করছেন না অনেক চালক। এর ফলে বিজয় সরণি মোড়ে যানবাহনের জট লেগেই যাচ্ছে। অবশ্য আরও প্রচারণা চালানোর পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন কেউ কেউ। রাজধানীর বিজয় সরণিতে যানজট নিরসনে শনিবার থেকে ডান দিকে মোড় নেওয়া বন্ধ করেছে ট্রাফিক বিভাগ। আজ অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খোলা থাকায় সকাল থেকেই চাপ বেড়েছে বিজয় সরণিতে। চালক ও যাত্রীরা বলছেন ভোগান্তিতে আরও বেড়েছে। সিগন্যালটি পার হতে আগে 10 মিনিট সময় লাগতো, এখন 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগছে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন কেউ কেউ। ট্রাফিক পুলিশ জানিয়েছে শনিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরে কাজ চলমান। তবে নির্দেশনা না জেনে জটলা তৈরি করায় নগরবাসীর বড় অংশই বিপাকে পড়ছেন। আমি তো আসলে জানিই না যে এটা বন্ধ করছে। এখন আমাকে সোজা গিয়ে কারওয়ান বাজার হয়ে ডান পাশে যেতে হবে, এইটা একটা হ্যারাসমেন্ট। আগে লাগতো ফার্মগেট থেকে এই পর্যন্ত 10 মিনিট, আজকে অলরেডি আমার 22 মিনিট হয়ে গেছে, মানে এখন আমি পার হতে পারি না। ঢাকা শহরে জামজট যদি কমাইতে হয় ফেলাই আবার 10টা দিলেও কাম হইবে না। যেই গাড়িটা ডানে যাওয়া যাবে না ওই গাড়িটা ঠিক ডানে গিয়ে রাস্তা ব্লক করে দিয়ে রাখছে। এখন আরো আমার কাছে মনে হইতেছে এটারও সমস্যা বাড়তেছে। আগে শুধু বিজয় সরণি ঝামেলাটা জ্যামটা পাইতাম, এখন মহাখালীরটাও পাবো। খাল খননের জন্য মাটি কাটার ভ্যাকু যাবে, তাই নিধন করা হচ্ছে শত শত গাছ। এতে করে স্থানীয়রা হতাশ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছের যতটা সম্ভব ক্ষতি কম করিয়ে এই প্রকল্প চলছে। বৃক্ষ নিধনের পর থেকেই চাঁদপুরের দুর্গাদি গ্রামের বিধবা নারী জাহানারা বেগমের এমন আহাজারি। শুধু জাহানারাই নয়, তার মতো আরও অনেকেই নিরুপায় হয়ে কাটছে শখের বাগান। কলচাটা একটা গাই দিয়ে যখন কইছে দেন চালে গাছটা কাটতে আসে, তখন লাং কলচাটা একটা গাই দিয়েছে। আমি 3-4 দিন ঘুম যাই না। এই নারকেল গাছ বাঁচানোর লেগে আমার একটা নারকেল গাছে দাম 1500 টাকা রুচি। আমি এখানে কাজ করে যখন মাটি কাটবে তখন হচ্ছে আপনার যদি বেকু না ঘুরেতে পারে, এই জন্য সবার কি বলা হয়েছে যে গাছগুলো কাটার জন্য। মেলা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের গাছ কাটা, ইতিহাসবিহীন ঘটনা। মাটি কাটার ভেকু মেশিন যাবে, তাই চলছে শত শত গাছ নিধন। নিরুপায় হয়েই গাছগুলো কাটা হচ্ছে বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন কাণ্ডের ভিডিও ধারণ করতে গেলে যমুনা টিভির ক্যামেরা বন্ধ রাখার হুমকি দেয় ঠিকাদাররা। আমরা তো খালের উপরে দিয়ে বেকুটা নিতে পারি না, তো এই কারণে একটু সাইডে দিয়ে মানে বেকুটা নিচ্ছি, যেহেতু আমাদের বেকুটার কোনো রকম যে খালটা কাটতে পারে। কমপ্লেন করছে যে আমাদেরকে একটু বেকুটা যাওয়ার মতন রাস্তা করে দেন, তো ওনারা করে দিচ্ছে। এটা ওনাদের সুবিধার জন্য করছে। সচেতন মহল বলছে ভেকু চলাচলের জন্য গাছ নিধন কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনে বিকল্প উপায় অবলম্বন করতে হবে। খাল খনন করবে, পানি নাব্যতা নিশ্চিত করার জন্য করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বৃক্ষ নিধন করে ভেকুকে চালাতে গিয়ে আপনি গাছ কাটবেন, এটার কোনো মানে হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে গাছের যতটা সম্ভব ক্ষতি কম করে খাল খনন করা হচ্ছে। চলতি অর্থ বছরে 18টি প্যাকেজের মাধ্যমে প্রায় 50 কিলোমিটার খাল খনন করা হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। টঙ্গীর তুরাগপাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে এবং প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। ইজতেমার 58তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে 160 একর ময়দানের কাজ শেষ হয়েছে। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত মূল বয়ান মঞ্চ। কিছু সময় হলো আল্লাহর রাস্তায় দিতে পারছি, নিজের হাত দিয়া কিছু কাজ করতে পারছি, এটার ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আছে, শান্তি আছে। এই কাজটা অত্যন্ত আনন্দের সাথে আমরা করি এবং এই কাজটা আমরা করি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কে কত বাস টানতে পারে, অর্থাৎ তার চিন্তা চেতনা এই রইল এই যে এই বাসগুলি যখন নাকি সে টানবে কিয়ামতের ময়দানে তার এইগুলি ওজন হবে দাঁড়িপাল্লায়। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য এগুলো কাজগুলো করি না। আমরা আগে আসছি যে কাজ করব, সুন্দর পরিপাটি করব, পরিবেশটাকে সুন্দর করে রাখবো, যাতে সারা বিশ্বের মুসলিম এখানে আসে এবং আল্লাহ রাস্তায় বের হতে পারে এবং তারা যে বের হবে তার একটা সওয়াবের অংশীদার যেন আমরা হতে পারি। তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়েরপন্থী বা শুরায়ে নিজামের অনুসারীরা। পুরা দুনিয়া থেকে মেহমান আসবে, কি পরিমাণ আসবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বিগত বা কয়েকবার থেকে
এবারে ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানরা অনেক বেশি হবেন। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। প্রতিটি খিত্তায় র্যাবের পাশাপাশি কাজ করবে সাদা পোশাকের পুলিশ। অন্যান্য যেসব ফেসিলিটিস আছে সেগুলো আমরা এনশিওর করছি। অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইজতেমা মাঠের আশেপাশে, আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে, যার যার অংশটা ঠিকমতোই আসলে এগোচ্ছেন। আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইজতেমার কার্যক্রমটি সম্পন্ন করতে পারব। প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে 2 ফেব্রুয়ারি। আমিন বাবু, যমুনা নিউজ। সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে CMH এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর উত্তম শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস সহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। 1971 সালে তিনি ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টর কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্ব দেওয়া হয় শফিউল্লাহকে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাপ্রধানের দায়িত্ব নেন। 1996 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে নারায়ণগঞ্জে 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গাজা ও পশ্চিম তীরের পথে পথে উৎসবের আমেজ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণে সড়কে সড়কে হাজার হাজার মানুষ জড়ো হন। কয়েক যুগ পর প্রিয় স্বজনকে কাছে পেয়েছেন কেউ কেউ, এতে করে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে। এতদিনের নির্যাতন, বর্বরতার বিভীষিকা যেন নিমেষেই ম্লান এই আনন্দের কাছে। তবে মুক্তি পাওয়া 200 জনের মধ্যে 130 জন জন্মভূমিতে ফিরতে পারলেও বাকি 70 জনকে নির্বাসিত জীবনই কাটাতে হবে। দীর্ঘ 23 বছর পর পেলেন ছেলের দেখা। মায়ের আবেগ তাই বাঁধ ভাঙা। ভিড় ঠেলে জড়িয়ে ধরলেন প্রিয় সন্তানকে। ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আল আরিদাকে বরণ করে নিয়েছে পশ্চিম তীরের শত শত মানুষ। আজকের অনুভূতি প্রকাশের ভাষা নেই। নিজেকেই বিশ্বাস করতে পারছি না। সে মুক্তি পাবে ভাবতে পারিনি। যখন মানুষজন আমাকে তার ছবি দেখিয়েছে তখনও যেন বিশ্বাস হয়নি। তাকে দেখেই চিৎকার করেছি, আমার প্রিয় সন্তান ফিরে এসেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। তবে নির্যাতন নিপীড়ন ভুলে শনিবার অঞ্চলটির পথে পথে ছিল উৎসবের আমেজ। নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় কারামুক্ত 114 ফিলিস্তিনিকে। বছরের পর বছরের বন্দিদশার অবসান। নিজ জন্মভূমিতে ফিরেছেন বাবা মা, স্ত্রী সন্তানের কাছে। এই পুনর্মিলনের অনুভূতিকে ভাষায় প্রকাশ করে সাধ্যকার। ফিলিস্তিনি কারাবন্দীদের যেন পুনর্জন্ম হলো। গত 16 মাসে প্রতিদিন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি। রোজই মনে হয়েছে মারা যাচ্ছি। সেখানে থাকা জেলারের দয়া বা বিবেক কিছু ছিল না। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ। বাবা মায়ের কাছে ফেরার এই অনুভূতি আমি কিভাবে প্রকাশ করব? তবে বলতে চাই, আমাদের লড়াই শেষ হয়নি। সমস্ত ফিলিস্তিনির শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আনন্দ পূর্ণতা পাবে না। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও ফিরেছে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত 16 ফিলিস্তিনি। তাদের বরণেও সড়কে ছিল মানুষের ঢল। আনন্দ দেখে বোঝার উপায় নেই। টনকে টন বোমার আঘাতে বিধ্বস্ত উপত্যকায় ওষুধ, খাবার, পানির অভাবে কি দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এই ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আল কাসেম ও আল কুদস ব্রিগেডকে, যাদের কারণে মুক্তি পেয়েছে। শনিবার মুক্ত হওয়া 200 ফিলিস্তিনির মধ্যে 130 জন ফিরেছেন জন্মভূমিতে। হতভাগ্য বাকি 70 জনের অবশ্য সেই সৌভাগ্য হয়নি। চুক্তি অনুযায়ী এই স্বাধীনতাকামীদের আশ্রয় নিতে হবে তৃতীয় কোনো দেশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শঙ্কাই সত্য হচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই অবৈধ অভিবাসীদের বিতরণ শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চলছে দেশটিতে। বৈধ কাগজপত্র না থাকায় 5 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে কয়েকশো জনকে। বহু কাঠখড় পুড়িয়ে স্বপ্নের আমেরিকায় প্রবেশ করেছিলেন তারা। এবার ফিরতি ফ্লাইটের অপেক্ষা।
শুক্রবার 2টি সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয় গুয়াতেমালার 160 নাগরিককে। আগামী কয়েকদিনের মধ্যেই টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে আরও 5,000 অভিবাসন প্রত্যাশীকে সামরিক বিমানে ফেরত পাঠানোর পরিকল্পনা পেন্টাগনের। নির্বাচনী প্রচারণাতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই অনুপ্রবেশকারীদের বিতাড়নে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের তথ্য অনুযায়ী অবৈধ অভিবাসীর সংখ্যা কমপক্ষে 1,10,00,000। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি। এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী সরাতে শহরে শহরে শুরু হয়েছে ধরপাকড়। এরই মধ্যে 5 শতাধিক আটক হয়েছে। এতে উদ্বেগ আতঙ্ক ছড়িয়েছে অভিবাসী কমিউনিটিতে। অপরাধীদের আটক করা হলে ঠিক আছে, কিন্তু গণহারে বিতরণের কারণে আতঙ্ক ছড়িয়েছে। স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে অনেক পরিবার। আগে সীমান্তে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ঢুকে পড়ার পর তাড়িয়ে দেওয়ার পদক্ষেপে অরাজকতা তৈরি হয়েছে। এমনটা চলতে পারে না। আগের মেয়াদে দায়িত্ব পালনের সময় মেক্সিকো সীমান্তে শক্তিশালী দেয়াল নির্মাণের চেষ্টা করেছিলেন ট্রাম্প। সে দফায় ইচ্ছা পূরণ হয়নি। এবারও তার অভিবাসী বিরোধী অভিযানের ফোকাস মেক্সিকো। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 1,500 সেনা। তবে ট্রাম্পের অভিবাসী বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশেষজ্ঞ। প্রেসিডেন্ট যা বলছেন তা বাস্তবায়ন খুবই ব্যয়বহুল হবে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল যে তালিকা দিয়েছে তাতে 13 মিলিয়ন মানুষকে সরিয়ে নিতে 10 বছরের বেশি সময় লাগবে এবং ট্রিলিয়ন ডলার খরচ হবে। মেক্সিকোর দাবি, অনুপ্রবেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সহায়তা করছে তারা। তবে মেক্সিকানদের ফিরিয়ে নিতে রাজি হলেও অন্য দেশের নাগরিক বহনকারী বিমানকে ট্রানজিট দিতেও রাজি নয় মেক্সিকানরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।